সকালের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, শিক্ষার্থী অফিসগামী যাত্রীদের চরম ভোগান্তি, বংশালে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু। রাস্তাঘাট সম্পূর্ণ কোমর পানি হয়ে গেছে। আসলে রিক্সা পাওয়া যাচ্ছে না, রিক্সা পেলেও দেখা যাচ্ছে সেখানে দাম ভাড়া অনেক বেশি চাচ্ছে। এই দায়িত্বটা কার? ধরেন সিটি কর্পোরেশন করলো না, সেই দায়িত্বটা কার? পূজার ছুটিতে শিক্ষার্থীদের হল ত্যাগ আর পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনে রাকসুর ভোট নিয়ে শঙ্কা। মাইলস্টোন ট্র্যাজেডির পরেও শাহজালালের রানওয়ে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনে অনিয়মের অভিযোগ। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী ৩ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এবং জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ, শুধু প্রতীকী নয়, যুদ্ধবন্ধে জোরালো পদক্ষেপের দাবি। স্বাগত এখন ঢাকায়, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রি। লঘুচাপের কারণে ভারী বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকা। সকাল ৯টা পর্যন্ত ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে ঢাকায় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে উপকূলে বৃষ্টি অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে সড়কেই বিকল হয়ে পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে বংশালে তলিয়ে থাকা সড়কে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আশ্বিনের ভোরে সবেই আলো ফুটতে আকাশ কালো মেঘে ঢেকে যায়। মেঘের ঘনঘটা শেষে ভারী বর্ষণ শহর জুড়ে। বজ্রসহ এই বৃষ্টি টানা ১ ঘন্টা মুষলধারে রূপ নিতেই বাধে বিপত্তি। রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় দেখা দেয় যানজট। বিপাকে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা। রিক্সা পাওয়া যাচ্ছে না, রিক্সা পেলেও দেখা যাচ্ছে সেখানে দাম ভাড়া অনেক বেশি চাচ্ছে। বাস পাওয়া যাচ্ছে না, যে পানিতে নোংরা পানিতে হাঁটা লাগছে। যারা করে গেছে খারাপ, এরা তো দোষী। যারা আসবে সেরাও যে খুব ভালো করবে এরকমকে আশা করেন একদম বোকার রাজ্যে বাস করা। প্রধান সড়কগুলোতে হাঁটুপানি হলেও অলিগলিতে কোমর পর্যন্ত ওঠে। মতিঝিল, ইত্তেফাক মোড়, আরামবাগ সহ প্রধান বেশ কিছু সড়ক চলে যায় পানির নিচে। সড়কের নিচে পানি জমে যাওয়া যানজটে আটকা পড়ে নগরবাসী। গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে সড়কের যানজট পরিস্থিতি করে তোলে আরও খারাপ। বৃষ্টি শেষ হওয়ার ৫ ঘন্টা পার হলেও এখনো বিভিন্ন জায়গায় জমে আছে পানি। অনেককে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানি মারিয়ে হাঁটতে দেখা যায়। এর মধ্যে বংশালে পানিতে তলিয়ে থাকা সড়কে বিদ্যুতের তার পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। হাঁটু পানি পার করে গন্তব্যে ফিরতে গিয়ে ভোগান্তির কবলে পড়ে মানুষেরা। জল জোটের পেছনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দুষলেন নাগরিকরা। ড্রেনের যে সমস্যা, ঢাকা সিটির ড্রেনের সমস্যা আজও এর কোনো সমাধান হইল না। যানজট সব আটকে আছে, সিগন্যাল সব কটা ব্লক, আর কোনো পুলিশ দেখলাম না, রোডে কোনো পুলিশ নাই বা ট্রাফিক কোনো ব্যবস্থা নেই। সিটি কর্পোরেশন ট্যাক্স নেয়, ব্যাট নেয়, ড্রেন পরিষ্কার করে না। আর আপনারা বৃষ্টি হইলে হান উঠাইতে পানি আগে লেখেন না, কে যে পরিষ্কার করে না কেন? মৌসুমী বায়ুর প্রভাবে রাত থেকে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে বলে মন্তব্য করেছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। জানান, মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১০৫ মিলিমিটার। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৮০ দশকের পর থেকে এ পর্যন্ত ৬টি মাস্টার প্ল্যান হাতে নিলেও একটিও বাস্তবায়ন করতে পারেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। বারবার মেয়র পরিবর্তন থেকে এখন প্রশাসক এলেও পরিবর্তন হয়নি ঢাকার জলাবদ্ধতার। নগরবাসীর প্রশ্ন, কবে কাটবে এই সংকট? বাইজিদ সাদ, এখন ঢাকা। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে গড়ে উঠেছে বহুতল ভবন। এ নিয়ে ঝুঁকি ক্রমেই বাড়ছে। সিভিল অ্যাভিয়েশনের সতর্কবার্তা সত্ত্বেও দাঁড়িয়ে গেছে অসংখ্য উঁচু দালান। প্রশ্ন উঠেছে, এখানে কি আসলে অনুমোদনের অনিয়ম নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি মিলিয়েই তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট, যার কারণে ঝুঁকিতে আকাশপথের নিরাপত্তা সহ রাজধানীবাসীর ভবিষ্যৎ। বিপ্লব মানবের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। নামছে বিমান,
মনে হচ্ছে এই বুঝি কোনো ভবন ভেদ করে ধসে পড়বে। এজন্য দুর্ঘটনাকে নিচ থেকে আমন্ত্রণ জানানোর মহা আয়োজন। দৃশ্যটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে দাঁড়িয়ে থাকা উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির। অনেকটা মনে করিয়ে দিচ্ছে মাইলস্টোন স্কুলের সেই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। গত 22 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 36 জনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা। এরপর অবস্টেকল লিমিটেশন সারফেস শনাক্তে নতুন করে শুরু হয় জরিপ। বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির সারি সারি বহুতল ভবন, কোনোটি 6 তলা, কোনোটি 8। অথচ বিমান চলাচলের নিরাপত্তার জন্য এই ট্রানজিশনাল সারফেস বা হলুদ সীমারেখায় এমন উচ্চ ভবন ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল সিভিল এভিয়েশন। তারা যে আমাদেরকে কোঅর্ডিনেটসটা দিয়েছিলেন এবং অ্যাকচুয়াল যে কোঅর্ডিনেটস আমরা যেটা গিয়ে অনগ্রাউন্ডে পেয়েছি, এটার মধ্যে একটু তারতম্য। প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির 30 নম্বর প্লটে মায়াকাব্য নামের ভবনটি পড়েছে হলুদ সীমারেখায়। এটি নোটিশ পাওয়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি। পাশের ভবন ভার্টিক্যাল 2 এর ফ্ল্যাট মালিকরাও পেয়েছেন নোটিশ। এসব ভবনে যারা বাস করেন তাদের অধিকাংশ অভিনেতা, অভিনেত্রী এবং ব্যবসায়ী। এ বছরের মে মাসে রাজুকের মাধ্যমে এমন 6টি ভবনের বর্ধিত অংশ ভাঙার নোটিশ দিয়েছিল সিভিল এভিয়েশন। এসব ভবনে মোট ফ্ল্যাট সংখ্যা 106। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে সোসাইটির আরও 87টি ভবনের নাম। সামনের কিছু বিল্ডিংকে হাইট বেশি দেওয়া হয়েছে। পিছনের মায়াকাব্যের 8 তলায় ফ্ল্যাট কিনেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সব নথিপত্র দেখেই ফ্ল্যাট কিনেছেন বলে দাবি তার। তবে সিভিল এভিয়েশন বলছে ভবনটির অনুমোদন ছিল 7 তলা, করা হয়েছে 8 তলা। নতুন করে উচ্চতা দেওয়ার ক্ষেত্রে বা ভাঙার ক্ষেত্রে এটা তো আমরা দায়ী না। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যদি সরকারের প্রয়োজন হয় বা সরকারের কোনো কাজে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমি যেহেতু দায়ী না, আমি আমার ক্ষতিপূরণ চাই। আমাদের বিধানে এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নেই। এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয় ক্ষতিপূরণের বিষয়টি সরকার যেভাবে নির্ধারণ করবেন বা তারা যদি আবেদন করেন কোন কর্তৃপক্ষ দেবেন বা কিভাবে ক্ষতিপূরণটা দেওয়া হবে বা কোন খাত থেকে যাবে, এটা মনে ভবিষ্যতে হয়তো বা সরকার নির্ধারণ করতে পারেন। অভিযোগ যাচাইয়ে মায়াকাব্যের নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডপ্যাক লিমিটেডের অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ফোন করেও পাওয়া যায়নি কাউকে। ব্লক করে দেয়া হয় প্রতিবেদকের নম্বর। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। রাজুক চেয়ারম্যান বলছেন ভবন নির্মাণে গাফিলতি ছিল 3 পক্ষেরই। ভবন নির্মাতা, সিভিল এভিয়েশন, রাজুক, কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ভেবেছ একটা হাইট আমাদেরকে দিছে, এখন তারা বলতেছে এই হাইট দেওয়া যাবে না। এই যে জিও কোঅর্ডিনেট যেটা তারা যে এই লেভেলটাকে ধরছে, তারা বলতেছে এই কোঅর্ডিনেটটা তাদেরকে সাপ্লাই করছে ওই বাড়িওয়ালা বা ডেভেলপার। তার মানে তারা ভুল তথ্য দিছে যে একজন 10 তলা প্ল্যান নিছে অ্যাজ পার রুল, কিন্তু সে 12 তলা করছে। তাহলে 12 তলা করলো কীভাবে? আমি এটা সুপারভিশন, আমার অ্যাজ পার ড্রয়িং এটা হলো কি না সেটা আমি দেখি নাই, নাহলে কীভাবে 12 তলা হলো? এই জন্যই বলছি রাজুক, এখানে রাজুকও দায়ী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে গত 20 জুলাই ক্যাটেগরি 2-তে উন্নীত করা হয়েছে। আগে উড়োজাহাজ অবতরণের সময় বৈমানিকদের অন্তত 232 ফুট দূর থেকে রানওয়ে দেখতে হতো। সেখানে নতুন নিয়মে তা এখন 132 ফুট। আর এই পরিবর্তনেই আরও কঠোর হয়েছে উচ্চতা নীতিমালা। প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে বেড়ে ওঠা এই উচ্চ ভবনগুলো ঘেঁষেই প্রতিনিয়ত এভাবেই অসংখ্য ফ্লাইট ওঠানামা করছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। অথচ যাত্রী সুবিধা, যাত্রী নিরাপত্তা ও এখানকার বিমান চলাচলের নিরাপত্তার প্রশ্নে এখন ভুক্তভোগী এখানকার অসংখ্য ফ্ল্যাট মালিকরা। সিভিল এভিয়েশন ও রাজুকের এই নকশা জটিলতার গাফিলতিতে যেখানে তারা দায় এড়াতে চাইছে, সেখানে ভুক্তভোগীদের প্রশ্ন এই বিপুল পরিমাণ অর্থ যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটির দায়ভার কে নেবে? শাহরিয়াজামান পুলক, এখন, ঢাকা। পোষ্যকোটা ইস্যুতে মুখ থুবড়ে পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে হারিয়েছে নির্বাচনী আমেজ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাও চলে যাচ্ছেন পূজার ছুটিতে। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কমিশন বলছে নির্বাচনের 80% কাজ শেষ করেছেন তারা। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রায় 3 যুগ পর রাকসু নির্বাচন। 28 জুলাই তফসিল ঘোষণা দিয়ে ডামাডোল বাজে নির্বাচনের।
পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটারের দাবি ডোপ টেস্টের বিলম্ব সহ নানা কারণে 5 বার হয় পুনঃতফসিল আর 3 বার পেছানো হয় নির্বাচনের তারিখ। সব ছাপিয়ে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা স্বস্তি দেয় ক্যাম্পাসের প্রায় 30,000 ভোটারকে। এরপর প্রতিদিনই পাল্টে যেতে থাকে প্রার্থীদের প্রচারণার ধরন। বৈচিত্র্যময় লিফলেট, নেতৃত্বের প্রতিযোগিতায় প্রার্থীদের চলে দিনরাতের দৌড়ঝাঁপ। নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। তবে গেল 17 তারিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার 3 দফার আলটিমেটাম রাকসু নির্বাচন ঘিরে সংশয় তৈরি করে। প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে পোষ্য কোটার পুনর্বহালে প্রতিবাদী হয় শিক্ষার্থীরা। চলে আমরণ অনশন আর বিক্ষোভ। এক পর্যায়ে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি। এমন পরিস্থিতিতে গেল দুদিন ক্যাম্পাসে কমেছে ভোটের আমেজ। পোষ্য কোটার প্রতিবাদে রাত দিনের আন্দোলনে, আবাসিক হল, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে দেখা যায়নি কোনো প্রার্থীকে, যাতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে 900 প্রার্থীর। রাকসু আমেজ হারায় ফেলছে। এখানে ভোটারদের মনোবল যেরকম ভেঙে গেছে এবং যারা প্রার্থী রয়েছে তাদেরও মনোবল ভেঙে গেছে এবং আমরা যে উৎসব মুখর একটা রাকসুর পরিবেশ দেখছিলাম, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের পিক টাইম, এখন এই 2-3 দিন হয়তো আমরা আরও বেশি পরিশ্রম করব, আমাদের উৎসাহটাই হারিয়ে গেছে এবং আমরা সকলে এখন দুশ্চিন্তাগ্রস্ত আমাদের এই রাকসুটা কোন দিকে যাচ্ছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিবেশ সৃষ্টি করেছে, কারণ আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের প্রশাসনের কোনো সদিচ্ছাই নেই রাকসু নির্বাচন করার। রাকসু আমাদের অবশ্যই একটা বড় জায়গা, কিন্তু যখনই সেটা কোটা চলে আসে সেই জায়গাটা অবশ্যই একটা প্রভাব ফেলে। এই সংকটটা আসলে একটু হইলেও আমাদের প্রচারণার জায়গায় আমরা কনফিউজড আর কি। ভোটারদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে 25 তারিখে নির্বাচন হবে কিনা। লজ্জা যার থেকে পাবে না তার থেকে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ সময় পরে রাকসু নির্বাচন গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হয়েছিল, যা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলছেন তারা। আসলে আমরা চিন্তায় ছিলাম যে আসলে রাকসু নির্বাচনটা হবে কি হবে না। অনেক স্টুডেন্ট দেখা গেছে কালকের ঘটনার পর আবার বাড়িও চলে গেছে। আমাদের চাওয়া ছিল যে একটা ইনক্লুসিভ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। প্রার্থীদের মধ্যে যে আমেজটা ছিল, যে চাহিদা ছিল, ভোটারদের মধ্যে চাহিদা ছিল, তার দুটোর একটা এখনো নেই। কমিশন বলছে এরই মধ্যে নির্বাচনের 80% কাজ শেষ করেছেন তারা, ফলে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা দেখছেন না। আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ আমাদের চোখের সামনে আছে, এটাও প্রায় শেষের দিকে। সব মিলিয়ে আমরা আমাদের বলা যায় যে রাকসু নির্বাচনের প্রস্তুতি প্রায় আমাদের 80%ই বলা যায় মানে কমপ্লিট হয়েছে। আমাদের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছি এবং আপনারা নিশ্চয় জানেন যে যারা আন্দোলনে আছে একটা মানে গ্রুপ শিক্ষক, অফিসার, কর্মচারীরা, তারা মানে অলরেডি ঘোষণা দিয়েছেন যে রাকসু নির্বাচন, রাকসু কার্যক্রম এটা তাদের কর্মসূচির আওতামুক্ত থাকবে। পোষ্য কোটার পুরোপুরি বাতিল চেয়েছে শিক্ষার্থীরা। তবে শনিবার রাতের পোষ্য কোটা স্থগিত বলে যে সিদ্ধান্ত জানিয়েছিল উপাচার্য, তাই অব্যাহত রাখা হয়েছে সিন্ডিকেট সভার পরেও। তাতে হতাশ প্রার্থীরা নির্বাচন নিয়ে হারাচ্ছেন আগ্রহ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এদিকে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে কমপ্লিট শাটডাউন পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে অচল হয়ে পড়েছে কার্যক্রম, প্রভাব পড়েছে রাকসুর প্রচারণায়। এ নিয়ে সবশেষ জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি চলছে, তাদের দাবি দেওয়াগুলো কি, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা এবং রাকসু নির্বাচনে আন্দোলনের প্রভাব কেমন দেখছেন? রাত্রি আসলে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে সকাল থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের লিচুতলায় প্রশাসন ভবনের পাশে এবং প্রশাসন ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছে এবং পরবর্তীতে 11টার পর ঠিক কিছুক্ষণ আগে মাত্র মানববন্ধন শেষ হলো। শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকেই এখান থেকে আসলে 20 তারিখের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই প্রতিবাদের মধ্য দিয়ে তারা যেটি বলার চেষ্টা করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুতই এই বিষয়ে আসলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো ধরনের এই যে তদন্ত কমিশন বা তদন্ত কমিটি গঠন করে আসলে এটা দীর্ঘসূত্রিতা তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন অতি সত্বর, অতি দ্রুতই আসলে এইটির একটি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন এবং এইটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করেছেন। এর মধ্যে আমরা আসলে যেটি শিক্ষকদেরকে বলতে শুনেছি
তারা যেটি বলেছেন যে এখানে যারা এই নিকারজনক ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আসলে যেমন তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে, তাদেরকে ফৌজদারি কার্যবিধিতে আইনের আওতায় আনতে হবে এবং এই ঘটনা যেন বিশ্ববিদ্যালয়ের পরে আর কখনো না ঘটে সেই বিষয়গুলো নিয়ে তারা জোর দাবি করেছেন। এবং তারা বলছেন যে এইটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কত দ্রুত করবেন সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে হবে এবং এটির একটি সময় নির্ধারণ করতে হবে খুব দ্রুত। কেন বিশ্ববিদ্যালয় আসলে এটি করছে না সেই বিষয় নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং এর মধ্য দিয়ে তারা যেটি বলতে চেয়েছেন যে যতদিন না পর্যন্ত আসলে এই বিষয়ে কোনো সুরাহা হচ্ছে, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। এবং এর পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যকলাপ থেকে নিজেদেরকে অব্যাহত দিয়ে রেখেছে এবং আমরা দেখছি যে তারা কিন্তু এখনো কিন্তু লিচু তলায় আবার অবস্থান নিচ্ছে। সুতরাং এই যে সার্বিক যে ঘটনা, এই পরিস্থিতি কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সেটিতে আসলে প্রভাব রেখেছে এবং আমরা পুরো ক্যাম্পাস জুড়ে কোথাও দেখিনি নির্বাচনের প্রচার প্রচারণা হচ্ছে। অনেক শিক্ষার্থীকে আসলে বলতে শুনেছি যে তারা আসলে প্রচারণা চালাচ্ছেন না, কেননা বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশটি নেই। কেননা যেহেতু টোটাল শাটডাউন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, গবেষণা বন্ধ, সুতরাং বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা আসেননি, যার কারণেই তারা প্রচারণা চালাতে পারছে না। কিছুক্ষণ পরে কিন্তু একটি প্যানেল সংবাদ সম্মেলন করে আরও বিস্তারিত জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনে প্রাথমিক যাচাই বাছাই শেষে ১৯ জনের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ভিপি পদে ২৩ জন এবং জিএস পদে ২১ জনের আবেদন প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তারা রিভিউ আবেদন করতে পারবেন। আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এছাড়াও বুধবার পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। আর বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনী আচরণবিধি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হবে দুপুর ২টায়। আগামী ১২ সেপ্টেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির ৫ শীর্ষ নেতা। রাত ১টা ৪০ শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথ ধরবেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই সাথে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগদান করবেন তিনি। সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সফর শেষে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে তার একাধিক কর্মসূচি থাকলেও প্রবাসীদের দৃষ্টি এখন একটি ইস্যুতে, সেটি হচ্ছে ভোটাধিকার। জাতিসংঘের মঞ্চ এবং প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে এই দীর্ঘদিনের দাবি আদৌ গুরুত্ব পাবে কিনা তা নিয়েই চলছে এখন আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর দিন নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত গ্লোবাল বাংলাদেশি এম্পাওয়ারমেন্ট শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। আগের স্বৈরাচারী হাসিনা সরকার প্রবাসীদের দাবি উড়িয়ে দেয়ায় হতাশ ছিলেন তারা। তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতোমধ্যে এসেছে আশাব্যঞ্জক বার্তা। আগস্টে নিউ ইয়র্কে এসে তথ্য উপদেষ্টাও দিয়েছিলেন আশ্বাস। প্রবাসী ইস্যুটা বাংলাদেশে এই প্রথম রাজনৈতিক দলগুলোর তর্কের বিষয়ে পরিণত হয়েছে, যে আসলে তাদেরকে আমরা স্পেস দিব কিভাবে, আমাদের রাষ্ট্র কাঠামোতে তাদেরকে কিভাবে নির্বাচনে আমরা নিয়ে আসবো। ফলে আমি মনে করি এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস
এবং এখানে আমি মনে করি যে প্রবাসীদের ভোটের সর্বশেষ এই স্যারও যেহেতু এই কথাটা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা, ফলে আমি মনে করি যে এটা বাস্তবে রূপায়িত হবে। দেশের অর্থনীতিতে অন্যতম অবদান রাখা এই প্রবাসীরা এবার আর শুধু আশ্বাস শুনতে রাজি নয়, তারা চাইছেন সময়সূচি সহ সুনির্দিষ্ট পরিকল্পনা, যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। আমাদেরকে আসলে অনেকবারই আশ্বস্ত করা হয়েছে যে আমরা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের জন্য আসলে ভোট দেওয়ার একটা, আমাদের এখানে যারাই আছি আমরা তো আমাদের 2টা পাসপোর্ট আছে, সো আমাদের আসলে অধিকার যে আমরা ভোট দেওয়ার। আমার মতো অনেক প্রবাসীরা আছে যারা ভোট দিতে চায় কিন্তু ভোট দিতে পারছে না। বাংলাদেশে থাকাকালীন সময় আমরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি। এখন যেহেতু আমেরিকায় আছি, আমরা আশা করি এই সরকার আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একাধিকবার স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনের সময় প্রবাসীদের অর্থনৈতিক চাপ ও সংহতি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়, এমনটাও মত অনেকের। প্রবাসীদের মতে এই সরকারের আমলে তাদের ভোটাধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক সরকারের সময় তা বাস্তবায়নের আশা ক্ষীণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনটি যেমন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জায়গা, ঠিক তেমনি প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানটি হতে পারে অভ্যন্তরীণ রাজনীতির এক বড় ধাপ। এই সফরে প্রধান উপদেষ্টা যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ঘোষণা দেন, তবে এটি হতে পারে ইতিহাসের নতুন সূচনা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকাল 8:25 বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন নূর। বাইরে চিকিৎসা নিতে চাননি তিনি, তবে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই বলে মেডিকেল বোর্ড জানালে দলীয় ও পারিবারিক সিদ্ধান্তে তিনি সিঙ্গাপুর যেতে রাজি হন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা নিতে হবে নূরকে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারুক হাসান আরও বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি, এটাও সরকারের ব্যর্থতা। তার নাকের যে হাড় ইতিমধ্যে ফ্র্যাকচার হয়েছে, নাজাল বোন ফ্র্যাকচার যেটাকে বলে, এটা আসলে বাংলাদেশে এটার কোনো অপারেশন সেভাবে হয় না। এই জন্যই মূলত ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। 4 থেকে 6 সপ্তাহ পরিপূর্ণ সুস্থ হতে তার সময় লাগবে। আশা করি আমরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই তিনি আবার দেশে ফিরে আসবেন। জুলাই মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের দেয়া সাক্ষ্যের উপর জেরা শুরু করেছেন আসামি পক্ষ। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিবেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ। এদিকে ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলার সাক্ষী আয়ানকে জেরা করছেন আসামি পক্ষ। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, সাক্ষীদের জেরার বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এর আগে গতকালকে সাক্ষ্য দিয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তার সাক্ষ্যের উপর মূলত আজকে জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। তার জেরাতে বিভিন্ন বিষয় উঠে আসছে। সেখানে আমরা দেখেছি তার যেই জবানবন্দি, সেখানে তিনি বলেছেন যে জুলাই আগস্টের যেই আন্দোলন হয়েছে সে আন্দোলনে তার ভূমিকার কথা তিনি তুলে ধরেছেন। অর্থাৎ যাত্রাবাড়ি, চাংখারপুল, চিটাগাং রোড, এই সব এলাকায় তিনি আন্দোলন করেছিলেন, তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন এবং সে আন্দোলনের সময় কিভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, কারা কারা নির্দেশদাতা ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছেন সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি বেওয়ারিশ লাশ থেকে শুরু করে কতজনকে হত্যা করা হয়েছে, কাকে কিভাবে এই হত্যা করা হয়েছে সেই বর্ণনা তুলে
তিনি তুলে ধরেছেন। পাশাপাশি ডিবি অফিসে সমন্বয়কদেরকে তুলে নিয়ে নির্যাতনের বর্ণনাও তার জবানবন্দিতে উঠে এসেছে। কারণ এর আগে আমরা দেখেছি নাহিদ ইসলামের জবানবন্দিতেও সেই কথাগুলো উঠে এসেছিল, যার কারণে আমরা বলতে পারছি যে যেহেতু সমন্বয়করা সকলের সঙ্গে এক ধরনের লিয়াজু ছিল, তাদের যে জবানবন্দি সেটি প্রায় একই রকমের জবানবন্দি। কারণ সকলেই আসলে বলছেন যে সকল এই যে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক যারা শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে তারা মূলত এই অভিযোগগুলো করছেন। পাশাপাশি আজকে ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিবেন জুলাই শহীদ সৈকতের যিনি বোন রয়েছেন সাবরিনা আফরোজ সেবন্তী, তিনি ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তিনি সাক্ষ্য দিবেন যে তার যে ভাই মোহাম্মদপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন, সেখানে তাকে গান শটে মাধ্যমে তিনি আসলে মৃত্যুবরণ করেছিলেন, অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান এবং সেদিনই তাকে আসলে দাফন করা হয়। আমরা দেখেছি যে এই বিষয়ে, এবং পাশাপাশি ট্রাইব্যুনাল 2-এ রংপুরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার গতকালকে যিনি সাক্ষ্য দিয়েছিলেন প্রত্যক্ষদর্শী আয়ান, তাকেও আজকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করছেন, তার জেরা এখন শুরু হয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ, যা সেপ্টেম্বরে আগ্রাসী রূপ ধারণ করেছে। শুধু এই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 57 জনের, যা চলতি বছর সর্বোচ্চ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মেহরিন আনি। আনি, ডেঙ্গুর ভয়াবহতা এবার এত বেশি হওয়ার কারণ কি বলছেন চিকিৎসকরা? রাত্রি গত বছরের নাই এই বছরও কিন্তু এই সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, সেপ্টেম্বরে এসে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এবং এই বছরও কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সেপ্টেম্বরে এবং এইবার কিন্তু যে মৃত্যুর যে সংখ্যা সেটা কিন্তু রেকর্ড ছাড়িয়েছে চলতি বছরের। তো আমি এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। এখানে যেটি দেখতে পাচ্ছি যে যারা আসলে ভর্তি আছেন তাদের বেশিরভাগই আসলে মাথা ব্যথা, বমি এবং রক্ত স্বল্পতা, পাশাপাশি যে প্রেশার লো নিয়ে কিন্তু তারা ভর্তি হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি দেখতে পাচ্ছি যে একই পরিবারের কিন্তু একাধিক সদস্য এই হাসপাতালটিতে ভর্তি আছে এবং দেখা যাচ্ছে যে একজন রোগীর সাথে যে দেখাশোনার জন্য আরেকজন যে সদস্য ছিলেন তিনিও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবং এই হাসপাতালে যেটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আগের মাসের তুলনায় কিন্তু এই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে এবং আইসিইউতেও কিন্তু ডেঙ্গু রোগীর যে ভর্তি সেটি কিন্তু দ্বিগুণ হারেই ভর্তি হয়েছে। এবং যারা আসলে আপনি যেটি বলছিলেন যে এবার যে ভয়াবহতার কারণ হিসেবে যেটি বলছে যে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে যে এডিসের যে লার্ভা সেটি কিন্তু ঘনত্ব কিন্তু বেড়েছে এবং যারা এবার ভর্তি হয়েছে তাদের স্বজনদের সাথে কথা বলেছি যে জনসচেতনতার অভাব তো রয়েছে, সেই পাশাপাশি কিন্তু সিটি কর্পোরেশন থেকে মশা নিধনের জন্য যে পদক্ষেপ নেওয়ার কথা সেই সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে এখানে যারা আসলে স্বজনরা আছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এবার কিন্তু রাজধানীর যে হাসপাতালগুলোতে রাজধানীর ভেতরের যে রোগী যারা আছেন তাদের থেকে কিন্তু ঢাকার বাইরের থেকেও কিন্তু রোগীরা আসে এবং তারা এখানে ভর্তি হচ্ছে যে একটু উন্নত চিকিৎসার জন্য। এবং এখানকার যারা কর্তব্যরত চিকিৎসকরা আছেন তারা বলছে যে দেরিতে হাসপাতালে আসা এবং অনেকটা দেখা যাচ্ছে অনেকে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু অনেকটা বিলম্বে আসার কারণে কিন্তু এবার এই আক্রান্তের সংখ্যাও বেশি এবং মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বেশি। তবে দ্রুত হাসপাতালে আসার কথা জানিয়েছে এখানে যারা আসলে চিকিৎসক রয়েছেন তারা। তো রাত্রি এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন মেহরিন আনি। বাজারে নেই ডলার সংকট, বেড়েছে রিজার্ভ রেমিটেন্সের প্রবাহ, আমদানিও করছেন ব্যবসায়ীরা, তবুও কেন কমছে না দেশের বাজারে ডলারের দাম? আমদানিকারকরা বলছেন টাকার বিপরীতে ডলারের দাম না কমায় বাড়তি খরচ হচ্ছে ভোক্তাদের। আমদানি নির্ভর একটি দেশের জন্য যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তবে রপ্তানিকারক আর ব্যাংকাররা দেখাচ্ছেন পাল্টা চুক্তি। কাজী মাহফুজের প্রতিবেদন। গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতিকে ভুগিয়েছে ডলার সংকট। অনেক আমদানি পণ্যের দামও বেড়ে যায় এজন্যে। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড পরিমাণ কমে যায়। একই সঙ্গে ব্যাংকগুলো ডলার সরবরাহে হিমশিম খাওয়ায় সীমাহীন জটিলতায় পড়েন আমদানিকারকরাও। তবে 2025-26 অর্থ বছরের শুরুতেই ডলার সরবরাহে আসে নতুন গতি।
প্রবাসী ও রপ্তানি আয়ে দেখা যায় রেকর্ড বৃদ্ধি। বৈদেশিক দায় শোধের পরও বাজারে ডলারের সরবরাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে। এমনকি বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করে উল্টো কিনছে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় 175 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের প্রাপ্যতা বাড়লেও কমেনি দাম। এখনও 122 টাকার উপরে বিক্রি হচ্ছে ডলার। এতে বেশি দামে এলসি খুলতে হচ্ছে পণ্য আমদানিকারকদের, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। বাড়ছে পণ্যের দাম। এখন কিন্তু অ্যাভেলেবেল ডলার হয়ে গেছে, তো এখনও কিন্তু ওই আগের ডলারে কন্টিনিউ করতেছে 122.50 আজকের ব্যাংকের রেট। তো এটা আমরা তো স্বভাবতই মনে করছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে এসে হয়তো ডলার কমবে, কিন্তু ডলার কমে নাই, আগের জায়গায় রয়ে গেছে। যার কারণে ওই ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনও ওইভাবে সুফলটা পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ডলারের দাম না কমলে ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলারের দাম কমানো যায় কিনা তা ভাবার পরামর্শ আমদানিকারকদের। এখানে সবকিছু ডলারের উপর নির্ভরশীল। এখানে ডলার তো বিদেশ থেকে এত ডলার আসার পরও, রিজার্ভ বাড়ার পরও কেন ডলার দাম কমতেছে না, ডলার দাম কেন বাড়তেছে? সরকার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এগুলির দিকে যেন একটু নজর দেয়। আগে কি হতো, সব বড় যারা আমদানিকারক হতেন তারা এলসি করতে পারতেন, যেহেতু ডলারের সংকট ছিল। ব্যাংক সুবিধা দেওয়ার কারণে বড় বড় ব্যবসায়ীরা সেই সুবিধাটি ভোগ করতেন, কিন্তু এখন সবাই এলসি করতে পারছে, ছোট মাঝারি বড় সবাই আমদানি করতে পারছেন। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের বাজার তদারকি বাড়ালে ডলারের দাম কিছুটা কমতে পারে। এতে আমদানি বাড়লেও রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ার শঙ্কা আছে বলছেন তারা। ব্যাংকগুলো যদি ভালোভাবে বিহেভ করে এবং মার্কেটে যদি স্বচ্ছতা থাকে এবং যদি ম্যানিপুলেট না হয় অথবা সিন্ডিকেটিং যদি না হয়, তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। তবে যতটুকু কমলে পরে আমাদের ইনফ্লেশনের একটা বিষয় আছে, ইকোনমিক সাইকেলিংয়ের বিষয় আছে, তো গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2024-25 অর্থ বছরে দেশে 6,800 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। পশু কোটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মূল দাবি হচ্ছে, আমি একদম খুবই সংক্ষেপে সামারাইজ করে দেই। পুরো মূল দাবিটা হচ্ছে না নির্বাচন আমরা কোনো বর্জন চাচ্ছি না, আমরা সুষ্ঠু পরিবেশ চাচ্ছি। আমি সুস্পষ্টভাবে বলছি, আমাদের যে সম্মানিত ভোটাররা, আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে এখন পর্যন্ত বাসায় অবস্থান করছে, বাসায় চলে গেছে, অনেকে বাসায় চলে যাবে বলে চিন্তা করছে, তাদেরকে এনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশন যদি নির্বাচন করতে পারে তাহলে নির্বাচন 25 তারিখে হবে। ঠিক আছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। কারণ ভোটারগণ হচ্ছে একটা নির্বাচনের প্রাণ, তাদেরকে আদার সাইডে রেখে একটা নির্বাচন তো অনুষ্ঠিত হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের কনসার্নের জায়গা এটা। ভোটারদের পরিস্থিতি, ভোটারদের অবস্থান নিশ্চিত করতে হবে ক্যাম্পাসে, সুষ্ঠু পরিবেশ এবং ক্যাম্পাসের যে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ, ক্লাস পরীক্ষা সবকিছু যাতে স্বাভাবিকভাবে চলে, তখন আমাদের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি একটু বলি, আমরা এখানে তো সার্ভে করতে বসিনি যে আমরা একদম এক্সাক্ট আপনাকে বলতে পারবো যে এত % শিক্ষার্থী আছে, এত % শিক্ষার্থী নাই। আমরা আমাদের খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি, আপনারাও আপনাদের খালি চোখে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পাস এখন প্রায় ফাঁকা। যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই। আমরা প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। তো আপনারা যে বারবার করে এই প্রশ্নটা করছেন যে কত %, আমরা তো সার্ভে করছি না, আমরা তো হিসাব নিকাশ করছি না, এই জন্য আমরা বলতে পারবো না যে এক্স্যাক্টলি না। অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে
দেখেন আমরা শুরুতে বলেছি প্রথম কথা হচ্ছে আমাদের সামনে আমাদের যদি বলেন যে ভাই আমরা হচ্ছে শুনেন আমরা হচ্ছে সার্ভেটা হচ্ছে ভাই এই সাইড থেকে বলতে হবে সুনির্দিষ্ট করে বলছি ভাই আমি প্রথম বলি কথা হচ্ছে এটা আমাদের একজন বলেন ভাই এইটা ভোটাররা যে অলরেডি ক্যাম্পাস বিমুখ হয়ে গেছে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচির ফলে এইটা আমাদের অবজারভেশন, এটা আমরা আমাদের অবজারভেশন থেকে বলছি। এখানে এতগুলো একটু ভাই এইখানে যে এতগুলো প্রার্থী উপস্থিত আছে প্রত্যেকের অবজারভেশন এটা নিশ্চয়ই ইনভ্যালিড হতে পারে না, আপনাদেরকে এটা বুঝতে হবে। তো সুতরাং আমরা এইভাবে বলতে পারি না যে এই ক্যাম্পাসে 45% মানুষ চলে গেছে বা 55% মানুষ চলে গেছে। আমরা আমাদের অবজারভেশনের জায়গা থেকে যেহেতু আমরা ক্যাম্পাসে মুভ করছি সেই জায়গা থেকে বলছি যে অলরেডি ভোটাররা ক্যাম্পাস বিমুখ হয়েছে। আমাদের আজকে যে প্রেস ব্রিফিং সেটার মূল কথা আমরা আবারও একবার ব্রিফ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে এনে একটি অংশগ্রহণমূলক এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে যদি রাষ্ট্র নির্বাচন করা সম্ভব হয়, নির্বাচন কমিশন যদি দিতে পারে, আমরা 25 তারিখে রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করব। আর এই ক্যাম্পাসে যে এখন যেই রকম ইস্যুগুলো রিস্ক ফ্যাক্টরগুলো উঠে আসছে, যেমন পোষ্যকোটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মূলার মতো, এটা যে কোনো সময় আবার যে কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে। তো আমরা এটার স্থায়ী সমাধান চাই। এই তো এই সমস্যা নির্বাচনটা 25 তারিখে চান না 25 তারিখের পর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগালও। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্কেল। এই স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনকে শান্তির পথে এগিয়ে নেওয়া যাবে বলে প্রত্যাশা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় হামাস খুশি হলেও কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলে হুমকিও দিয়েছেন নেতানিয়াহু। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। 108 বছর আগে বেলফুর ঘোষণাপত্রের মাধ্যমে ইহুদিদের জন্য ফিলিস্তিনে জাতীয় আবাসন প্রতিষ্ঠার সমর্থন দিয়েছিল যুক্তরাজ্য। এমনকি 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল সৃষ্টির ম্যান্ডেটও দিয়েছিল দেশটি। 77 বছর পর যখন হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গাজায় মানবিক বিপর্যয় তৈরি করেছে ইসরায়েল, ঠিক তখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে নজির গড়লেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। The United Kingdom formally recognizes the state of Palestine. এরপর কানাডা, অস্ট্রেলিয়া সহ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। A declaração de reconhecimento não apaga, todavia, a catástrofe humanitária em curso na faixa de Gaza. O governo português tem repetida e insistentemente condenado. জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন চলাকালীন সময়ের মধ্যে ফ্রান্স সহ আরও বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই ফিলিস্তিনকে শান্তির পথে পরিচালিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। Ce que veut la France, c'est un cessez-le-feu immédiat. Ce que veut la France, c'est que les 48 otages soient libérés sans délai. Un État d'Israël qui reconnaît un État de Palestine, un État de Palestine qui reconnaît un État d'Israël, un État de Palestine qui sera démilitarisé. ইতিমধ্যে যারা স্বীকৃতি দিয়েছে সেসব দেশের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। বিপরীতে এই স্বীকৃতির মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। במשך שנים אני מנעתי את הקמתה של מדינת טרור זו מול לחצים אדירים, גם מבית וגם מן החוץ. עשינו זאת בנחישות ועשינו זאת בתבונה מדינית. לא כל שכן. הכפלנו את ההתיישבות היהודית ביהודה ושומרון ונמשיך בדרך זו. এদিকে ইউরোপের প্রভাবশালী 4টি দেশ যখন স্বীকৃতি দিয়েছে, তখন গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। রোববার গিডিয়নের রথ বি নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে 3য় ডিভিশনের সেনাও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এখন পর্যন্ত 65,200-র বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। এছাড়া 1945 সালের পর জাতিসংঘের 140টির বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এ তালিকায় এখনও নিজেদের যুক্ত করেনি যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সকালের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, শিক্ষার্থী অফিসগামী যাত্রীদের চরম ভোগান্তি, বংশালে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু। রাস্তাঘাট সম্পূর্ণ কোমর পানি হয়ে গেছে, যানজট সব আটকে আছে, সিগন্যাল সব কোটা ব্লক। এই দায়িত্বটা কার? ধরেন সিটি কর্পোরেশন করলো না, সেই দায়িত্বটা কার? পূজার ছুটিতে শিক্ষার্থীদের হল ত্যাগ আর পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনে রাকসুর ভোট নিয়ে শঙ্কা। মাইলস্টোন ট্র্যাজেডির পরেও শাহজালালের রানওয়ে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনে অনিয়মের অভিযোগ। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এবং জাতিসংঘ অধিবেশনেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ, শুধু প্রতীকী নয়, যুদ্ধবন্ধে জোরালো পদক্ষেপের দাবি। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।